পুরনো একটি গ্রাম ছিল নিজামগড়। সেখানে সুলতান নামে একটি ছেলে তার বউয়ের সঙ্গে বাস করত। তাদের নতুন নতুন বিয়ে হয়েছিল এবং তাদের জুটিও প্রিয় ছিল। একবার সুলতান কাজের কারণে তার বাড়ি ছেড়ে অন্য দেশে যেতে হয়েছিল। সে তার বউকে বলল, তুমি তোমার খেয়াল রাখবে, আমি কয়েক মাসের মধ্যে ফিরে আসব। বউ বলল, তুমি আতঙ্কমুক্ত হয়ে চলে যাও, আমি বাড়ির খেয়াল রাখব। সুলতান চলে গেল। তার যাওয়ার পর কিছু সপ্তাহ সব ঠিক ছিল, কিন্তু তারপর একদিন দুপুরে দরজা কড়াকড়ি হলো। বউ দরজা খুলল, তখন সামনে ছিল সেই পুরনো বন্ধু। সেটাই যে কখনো তার জীবনে ছিল, কিন্তু বিয়ের পর কোথাও গায়েব হয়ে গেছে এবং এখন হঠাৎ ধুলো ঝেড়ে সামনে এসে দাঁড়ালো। তুমি যদি এখানে কাউকে দেখাও, বলবে, কেউ দেখলে বলবে কেউ মালামাল বিক্রি করতে এসেছে। আর এইটাই শুরু হলো এমন একটি সম্পর্কের, যা ছিল লুকানো কিন্তু দিন দিন বাড়তে লাগল। কিছু মাস গেল, এর বন্ধু এখন গোপনে বাড়িতে আসত। একাধিকবার রাতে যখন গ্রাম ঘুমিয়ে যেত, তারা দুজনে একসঙ্গে সময় কাটাত। এবং তারপর একদিন আরেকটি সত্য সামনে এলো, সেই নারী গর্ভবতী হয়ে পড়ল। 9 মাস কেটেছে এবং তারপর সেই রাত এলো। নারীর শরীর ছিল ব্যথায় ভাঙার মতো। রাতের তৃতীয় প্রহরে এক শিশুর চিৎকার গুঞ্জন হল, কিন্তু কোনো হাসি ছিল না, কোনো মায়ের মমতা ছিল না। সেই নারীর চোখে শুধু ভয় ছিল। সন্তান জন্মালো এবং পরদিন সকালে দুজনে জঙ্গল দিকে রওয়ানা দিল। ঘন জঙ্গল, গাছের ছায়া আর মাটিতে কি গড়া একটি পুরানো পথ। নারীর হাতে একটি টোকরি, যেখানে শিশু ছিল মোড়ানো পুরানো কাপড়ে। তারা একটি জায়গায় এসে থামল। এইটাই ঠিক। বন্ধুটি মাটির সাথে হাত দিয়ে মাটি সরালো। একটি গর্ত খোলো হলো এবং একই সঙ্গে তারা টোকরিটি রাখার জন্য যাচ্ছিলেন যে হঠাৎ শব্দ হলো। কোনো পাতা নড়ল না, কোনো বাতাস বয়ে গেল না, কিন্তু সেই শব্দ যেন তাদের আত্মা ছিঁড়ে দিল। এটা কি ছিল? হয়তো কোনো জন্তু, কোথাও কোনো সিংহ, চিতা নয়। চল পালাই। তারা সব কিছু ছেড়ে পালিয়ে গেল। শিশু সেই জায়গায় রয়ে গেল, আধা গর্তে মাটির আড়ালে ছিল, কিন্তু এখনও জীবিত। তার কাঁদা খুব হালকা ছিল, এতটা যে দূর থেকে হয়তো কেউ শুনতেও পেত না। কিন্তু সেই শব্দ একটি হৃদয়ের ভিতর প্রবেশ করেছিল। একটি কোয়েল, কিন্তু এটি সাধারণ কোয়েল ছিল না। তার অকারণ আকৃতি যেমন সাধারণ গাছে বসে থাকা কালো বাদামি কোয়েলের মতো ছিল না, এবং তার উড়ানও সাধারণ ছিল না। কোয়েল ধীরে ধীরে তার ডাল থেকে নিচে নেমে এলো, শিশুর শরীর থেকে মাটি সরালো এবং বসল। সে পাখি যা আজ পর্যন্ত কখনো মায়া হয়নি, যার কখনো বাসায় শিশুদের আওয়াজ শোনা যায়নি, আজ সেই শিশুকে দেখে অদ্ভুত এক খিঁচুনি অনুভব করল। এটাকে কোথা থেকে এলো এবং এখানে কেন ফেলে গেছে? প্রশ্ন অনেক ছিল, কিন্তু উত্তর একটুও ছিল না। কিন্তু সেই কোয়েলের হৃদয়ে একটি অনুভূতি জাগ্রত হল, মমতার। সে শিশুটিকে তার ঠোঁট দিয়ে নয়, তার নরম পাখার মাঝে মুড়িয়ে রাখল। অত্যন্ত সাবধানে, অত্যন্ত সুরক্ষিত করে তাকে তার পাখায় মুড়িয়ে ঢেকে দিল। খুব উঁচুতে নয়, শুধু একটি পুরানো নিম গাছের ডালে, যা জঙ্গলের মাঝামাঝি নিজেকে গেঁথে দাঁড়িয়েছিল। সেখানের একটি বাসা ছিল, যা এখনও খালি ছিল। নিম পাতাগুলো থেকে আসা আলো সেই জায়গাকে হালকা গরম আর হালকা সুরক্ষিত করে তুলছিল। কোয়েল শিশুটিকে সেখানে নরম পাতার বিছানায় শুইয়ে দিল। শিশু আর কাঁদছিল না, হয়তো তাকে প্রথমবারের মতো কোনো সুরক্ষা মিলছিল। কোয়েল শিশুটিকে দেখল, দীর্ঘক্ষণ বুঝতে পারেনি এখন কি করবে। সে কখনো কোনো শিশু পালানি, না তাকে জানা ছিল মানুষ শিশুকে কি লাগে, কখন কাঁদে, কখন হাসে, কখন ক্ষুধার্ত হয়। কিন্তু সে এতটুকু নিশ্চিত ছিল যে শিশু ক্ষুধার্ত। তার চোখে এক উদ্বেগ ছিল, দুধ কোথা থেকে পাব? পাখি হয়েও তার হৃদয়ে মানুষের ভালোবাসার মতো অনুভূতি বাসা বেঁধে গিয়েছিল। সে উড়ে গেল সেই জঙ্গলের দিকে, যেখানে সময় সময়ে কিছু নারী তাদের পশুগুলো নিয়ে আসত। নিচে ক্ষেত ছিল, কিছু দূরে ছাগল ছিল, এবং একজন নারী যিনি প্রতিদিন সেখান দিয়ে যেতেন, তিনি তার ছাগলের দুধ ধুত। কোয়েল জানত মানুষের কাছে আসা বিপদের কারণ হতে পারে, কিন্তু এখন তার নিজের প্রাণ থেকে বেশি ওই শিশুর ক্ষুধা ছিল গুরুত্বপূর্ণ। সে একটি গাছের উঁচু ডালে বসে প্রতিদিন ওই নারীকে দেখত, কিভাবে তিনি তার মাটিতে দুধ রাখেন এবং কিছুক্ষণ গাছের নিচে বসে থাকেন।
একদিন কোয়েল সিদ্ধান্ত নিল, যখন নারী উঠে একটু দূরে গেলেন তখন নিচে নামবে। পাত্রের মুখে কাপড় ছিল। কোয়েল তার ঠোঁটে কাপড় সরালো খুব সাবধানে এবং ঠোঁটকে দুধে ডুবিয়ে একটু একটু দুধ নিয়ে এসে ঘন জঙ্গলের এক কোণে শিশুর কাছে নিয়ে যায়। বারবার আসত, বারবার যেত। এক পাখি মানুষের দুধের ফোঁটা মুখে নিয়ে এসে সেই শিশুর জন্য নিয়ে আসছে। কেউ যদি দেখত হয়তো বিশ্বাস করত না। শিশুর নিঃশ্বাস এখন অনেক নীরব ছিল। সে ক্ষুধার্ত কষ্টে কাঁদত না। হালকা চোখ খুলত এবং যেন ওই কোয়েলকে চিনে নিচ্ছিল। সে পাখি এখন শুধু পাখি নয়, সে তার মা হয়ে উঠল। কথা বলতে পারেনি, কিছু বুঝাতে পারেনি, কিন্তু তার প্রতিটি কাজই ছিল সুরক্ষা, ভালোবাসা এবং আশা। জঙ্গলের সেই সকালে যখন সূর্যের রশ্মি নিম গাছের ডালের মধ্য দিয়ে মাটিতে পড়ছিল, তখন সেখানে অদ্ভুত এক প্রশান্তি ছিল ছড়ানো। নিম গাছের নিচে কোয়েল নরম পাতাগুলো ও শুকনো খড় দিয়ে একটি নতুন বাসা তৈরি করেছিল, মানুষের শিশুর জন্য। এমন একটি বাসা যেখানে আর কোনো ডিম ছিল না, কোনো পোলাও ছিল না, শুধু একটি মেয়ে ছিল যে বেদনাহীন নিঃশ্বাস নিয়ে নতুন পৃথিবী বুঝতে চেষ্টা করছিল। কোয়েল প্রতিদিনের মতো আজও উড়ে গেল। আগের একই পথ, আগের ছাগলের এলাকা, যেখানে সে তার তীক্ষ্ণ চোখে দেখত কখন দুধের পাত্র একা হয়। প্রতিদিন আজও সে সাবধানে কাপড় সরালো, ঠোঁট ভর্তি দুধ নিয়ে উড়ে গেল। কিন্তু আজ তার মনে একটু বেশি অবসাদ ছিল। যখন সে ফিরে এলো, দেখল একটি নেকড়ে বাসার দিকে এগিয়ে আসছে। নেকড়ের রং ছিল হালকা বাদামি, চোখে সেই ক্ষুধা এবং নিচে পা চলানোর ধীর গতি। তার নাক নাড়ছিল এবং সে বাসার থেকে উঠতে থাকা দুধের সুবাসের দিকে এগোচ্ছিল। বাসায় শিশু শুয়েছিল, অজানা এবং দুর্বল। নেকড়ের চোখ জ্বলছিল। সে মাথা নাড়ল, পা বাড়ালো এবং আক্রমণ করতে যাচ্ছিল। সেই মুহূর্তে ঝটপট একটি তীব্র শব্দে কোয়েল ঝাঁপ দিয়ে এলো। সে নেকড়ের চোখে ঠোঁট দিয়ে আঘাত করল, এত জোরে যে নেকড়ে এক পা পিছু হটে গেল। আরেকটি আঘাত তার ডান চোখে। নেকড়ের চিৎকার জঙ্গলে প্রতিধ্বনিত হল। তে মুখ ঘুরিয়ে ফেলল, কিন্তু তার চেহারায় এখন শুধু এক চোখ ছিল। কোয়েল থেমে গেল না। সে জঙ্গলের শিকারী নেকড়ের বিরুদ্ধে দাঁড়াল। নেকড়ে বিভ্রান্ত হয়ে পড়ল। শিশুর কাছে পৌঁছানো আর সম্ভব হল না। রক্তচাপ থেকে চোখে রক্ত পড়তে লাগল। সে বারবার মাথা ঝটকায় নিজেকে সামলাতে চেষ্টা করছিল। শেষে সে ভিক্ষার মতো মাটি ফেরত গেল। আবার হাঁপাতে হাঁপাতে ঘন জঙ্গলের দিকে চলে গেল। কোয়েল ফিরে এসে বাসায় এলো, ক্লান্ত কিন্তু সতর্ক। শিশু এখনও জীবিত। তার পলকে একটু মাটি, মস্তকের ঘামে ছোট ছোট জলবিন্দু, কিন্তু তার ছোট ছোট ঠোঁটে এখন দুধ খুঁজে পাওয়ার জন্য নড়াচড়া হচ্ছিল। কোয়েল ঠোঁটে নিয়ে আসল দুধ ধুইয়ে দিল। ফোঁটা তাকে স্পর্শ করল এবং শিশুর নিঃশ্বাস ধীরে ধীরে শুরু হল। সে হালকা করে হাসল। হয়তো এটি প্রথমবার শিশু তার নতুন সম্পর্ক অনুভব করেছিল। এখন কোয়েল শুধু একটি পাখি নয়, সে এখন সব সময় সেই গাছের আশেপাশেই ঘুরে বেড়ায়, গাছের উপরে বসে পাহারা দেয়, নিচে পড়া পাতার শব্দ পর্যন্ত শুনে রাখে। প্রতিদিন দুধ আনাটা তার জীবনের অংশ হয়ে গেছে। কখনো তার ঠোঁটে শুকনো ফুল থাকে শিশুর জন্য, কখনো সে নরম ঘাস আনে যেন বাসাটি আরও আরামদায়ক হয়। একদিন সে জঙ্গলের ওই পাশে থেকে একটি খরগোশের পুরানো কাপড় এনে শিশুটিকে ঢেকে দিল। কাপড়টি হয়তো কোনো মানুষের হাতে ছিঁড়ে গিয়েছিল, কিন্তু এখন এটি শিশুর প্রথম চাদর হয়ে গেল। সম্পর্ক আরও গভীর হল। দিন গড়াতে লাগল। শিশু এখন কাঁদতে লাগল। কাদার সাথে তার চোখ খোলা থাকে এবং যখন কোয়েল আসে সে হাত নাড়তে থাকে, যেন সে চিনছে এটি আমার মা। আর এই সম্পর্ক এখন জঙ্গলের চুপচাপের মাঝে নতুন ভাষায় কথা বলছে। অনেক দিন কেটেছে। সেই শিশু যার নিজের মা মাটিতে চাপা দিতে চেয়েছিলেন, এখন ধীরে ধীরে বাঁচতে শিখছে। জঙ্গলের মাঝামাঝি তার শ্বাস এখন শক্তিশালী হয়ে উঠছে। তার চোখ এখন সব কিছু দৃষ্টি দিয়ে দেখছে। কিন্তু কোয়েল জানে, প্রতিদিন প্রতি মুহূর্তে নতুন পরীক্ষা আসছে। নেকড়ের আক্রমণ ছিল শুধু একটি সংকেত যে জঙ্গলে সব ছায়া সুরক্ষিত নয়।
কোয়েল এখন এক নতুন উদ্বেগ নিয়ে ভরে উঠেছে। এক প্রশ্ন, আমি কি সত্যিই তাকে এই নিয়মের গাছের নিচে রেখে দিতে পারব? সেই নিয়মের গাছ যা কখনো কোয়েলের ঠিকানা ছিল, এখন ধীরে ধীরে নিরাপত্তার সংকেত নয় হয়ে উঠছে। রাতে অনেক সময় ঝোপঝাড়ে শব্দ হয়, কখনো প্যাঁচা চোখ চকমক করে, কখনো হেঁচকি ধুইয়ে দেয় বাতাসে। শিশু এখন মাঝে মাঝে রাতে জেগে থাকে এবং কোয়েলের পাখার কাছে লুকিয়ে চুপ থাকে। তারপর এক রাতে হালকা বৃষ্টি হয় এবং গাছে বিজলি কড়াকড়ি করে। কোয়েল সিদ্ধান্ত নেয় এই শিশুকে এই গাছের নিচে রেখে যাওয়া যাবে না। তাকে নিয়ে যেতে হবে সেই জায়গায় যেখানে জঙ্গলের নিঃশব্দ বেশি কিন্তু নিরাপদ। সকালের দিকে কোয়েল তার পাখার মাঝে শিশুকে ঢেকে নিয়ে ধীরে ধীরে নিম গাছ থেকে নেমে আসলো। শিশু এখন কিছুটা ভারী হয়ে গেছে। কোয়েল শিশুকে নিজের পিঠে নিয়ে গেল, ঠোঁটে নয়, কারণ সে এখন অনেক কোমল আর কিছুটা ভারী। পাখা ছুড়িয়ে সে উড়োনি, গাছের সাহায্যে পাতা ও ঝোপের পাশে হেঁটে গেল। প্রতি কয়েক ধাপ পর পেছনে ফিরে দেখে যত মানুষ নয়, যত জন্তু নয়। তারপর দীর্ঘ পথ পর সে পৌঁছল এমন একটি জায়গায় যেখানে জঙ্গলের আলো কম কিন্তু শান্তি বেশি। একটি পুরনো উঁচু গাছ, গাছের ভিতরের সারিতে সেখানে সূর্যের আলো কম পৌঁছায়, কিন্তু মাটি ঠান্ডা এবং নরম। গাছের মুখর কমানো এমনভাবে বিস্তৃত ছিল যেন একটি গুহার মতো, সম্পূর্ণ শুকনো, ভিতর থেকে বন্ধ এবং বাইরে থেকে পাতায় ঢাকা। সেখানে কোয়েল তার নতুন বাসা শুরু করল। শুধু খড় নয়, পুরানো শিকারির ব্যাগ থেকে পড়ে যাওয়া শুকনো কাপড়ের কিছু টুকরো, এক মৃত খরগোশ যা কোয়েল গোপনে জঙ্গলের পথ দিয়ে টেনে এনেছিল, যেন তার নরম খোল চাপা দিতে পারে শিশুর জন্য। এখন সেখানে মানুষ আসে না, বড় শিকারী জন্তু আসে না। এটি জঙ্গলের এমন একটি অংশ যেখানে সাধারণ জন্তু তাদের সীমা অতিক্রম বলে মনে করে। কোয়েল বুঝতে পারল এখানেই নিরাপদ স্থান। এরপর শিশুর দিন নতুনভাবে কাটতে লাগল। সকালে কোয়েল দুধ আনতে গেল। আগের মতো একই নারী, একই ছাগল, একই জায়গা। কিন্তু কোয়েল এখন আরও দ্রুত উড়ে আর সতর্ক থাকে। দিনের বেলায় শিশুর কাছে বসে পাতা দিয়ে খেলা করে। কখনো তার আঙুলে খড় ঢোকায়, কখনো তার নরম ঠোঁট দিয়ে পাখিরে স্পর্শ করে। শিশু এখন হাসতে শুরু করল এবং কোয়েলের চোখে প্রতিদিন নতুন আলো জ্বলতে লাগল। একদিন শিশু তার বাচ্চা মাতৃভাষায় কিছু কথা বলার চেষ্টা করল। এটা পরিষ্কার শব্দ ছিল না, শুধু সাধারণ আওয়াজ। কোয়েলের কাছে কোনো ভাষা ছিল না, কিন্তু তার মাথা নাড়তে লাগল, পাখার কম্পন বাড়ল। সে তাকে তার নরম পাখায় ঢেকে দেয়। সেই দিন প্রথমবার শিশু কোয়েলকে দেখে তার দুই হাত এগিয়ে দিল। কোনো শব্দ ছিল না, কিন্তু একটি সম্পর্ক কথা বলছিল। অবশেষে জঙ্গলের সেই কোণা তাদের জন্য আশ্রয়স্থল হয়ে উঠল। কিন্তু কোয়েল জানত সব সময় এই রকম থাকবে না। একদিন শিশু বড় হবে, একদিন সে জানতে চাইবে সে কে। একদিন সম্ভবত আবার মানুষের কোনো আওয়াজ সেই ঘন জঙ্গলের মধ্যে পৌঁছাবে। কিন্তু এখন এই সময় শুধু তাদের জন্য ছিল। জঙ্গলের সেই দুপুর দিনে যখন সূর্যের রশ্মি নিম গাছের ডালের মধ্যে দিয়ে মাটিতে পড়ছিল, একটি বৃদ্ধ লোক জঙ্গলে প্রবেশ করল। তার কাঁধে পুরানো ঝোলা, হাতে লম্বা কাঠের লাঠি। তার পোশাক দেখে বোঝা যেত সে সাধারণ বৃদ্ধ নয়, বরং বুদ্ধিমান মানুষ। খান বাহাদুর বাবা পুরো অঞ্চলে একজন বিখ্যাত হাকিম। তিনি নানা গাছপালা চিনতেন ও বিভিন্ন ওষুধ সম্পর্কে জানতেন। আজ সেই জঙ্গলের সেই অংশে প্রবেশ করলেন। বিশেষ একটি ওষুধ খুঁজতে চুপচাপ ঝোপঝাড়ের মাঝে গাছের মূলের কাছে নেমে গিয়ে হঠাৎ তার নজরে পড়ল একটি অদ্ভুত দৃশ্য। একটি ঘনীভূত মূলের কাছে বসে একটি ছোট মেয়েটি মাটিতে খেলছে এবং তার কাছেই একটি বড় সুন্দর কিন্তু অন্য ধরনের কোয়েল, এমন যেন মায়ের মতো তার চারপাশে ময়ূরাভূমিতে সুরক্ষা দিচ্ছে। হাকিম সাহেব থেমে গেলেন। তার চোখে আশ্চর্যতা ছিল। তার ঠোঁটে বেরিয়ে এলো, এই দৃশ্য, এই মেয়ে এখানে এবং এই পাখি সেও। কিছুক্ষণ চুপচাপ দেখলেন। প্রথমে মনে হলো হয়তো কোয়েল কোনো মানুষের বাড়ি থেকে শিশু চুরি করে এনেছে, কিন্তু যখন দেখলেন শিশুটি কোয়েলের কাছে কোনো ভয় নয়, বরং শান্তি আছে, আর কোয়েল তার পাখা দিয়ে তাকে ঢাকছে এবং কিছু ডুলে বা পরিবেশের শব্দে সতর্ক হয়ে উঠছে, তখন হাকিম সাহেবের চিন্তা গভীর হতে লাগল। এটি সাধারণ সম্পর্ক নয়,
তারা ধীরে ধীরে কাছে গেলেন। শিশু তাদের দেখে একটু অবাক হল। এটি প্রথমবার কোনো মানুষ মুখোমুখি হল। কোয়েল তৎক্ষণাৎ তার পাখা ছড়িয়ে দিল, যেন কোনো বন্য প্রাণী আক্রমণ করতে চলেছে। তার চোখে তীক্ষ্ণতা ছিল এবং সে তার সন্তান রক্ষার জন্য স্নায়ুর মতো দাঁড়াল। বৃদ্ধ হাকিম হাসল। আরে ভয় করো না, আমি শুধু দেখতে এসেছি। ধীরে ধীরে ঝোলার থেকে একটি শুকনো বিস্কুট নিয়ে তার দিকে এগিয়ে দিলেন। শিশু কোয়েলের দিকে দেখল, তারপর বিস্কুট নিয়ে নিল। হাকিম বুঝলেন শিশুকে খাওয়ালে তার বিশ্বাস জিতে নেওয়া যাবে। তারপর তিনি নিচে বসে শান্ত কণ্ঠে বললেন, ও কোয়েল, আমাকে এই শিশুর সম্পর্কে জানতে হবে। এটা কে, কিভাবে এলো? আমি জানি তুমি উত্তর দিতে পারবে না, কিন্তু মানে বুঝি। কোয়েল এখনও চুপ ছিল, কিন্তু তার চোখ অনেক কিছু বলছিল। অনেকক্ষণ চিন্তা করার পর হাকিম সাহেব হাত বাড়ালেন। আসো, শিশুটি আমার সঙ্গে যাও, মানুষের মাঝে যাও, আমি তাকে নিজের তলে রাখব। শিশু একটু সংকুচিত হল। কোয়েল তার পথ আটকে দিল। সে তীব্র ফুলঝুরি নিয়ে বলতে চাইছিল, এটা আমার শিশু, আমি তাকে দেব না। খান বাহাদুর বাবা শান্ত শ্বাস নিয়ে উঠলেন এবং বললেন, ঠিক আছে, তোমরা দুইজন আমার সঙ্গে যাও। তারা শিশুকে কোলে নিয়ে হাকিম সাহেবের পিছনে হাঁটল। কোনো সংকোচন ছিল না, কোনো দূরত্ব ছিল না। তার সন্তানের জন্য যথেষ্ট। হাকিম সাহেবের ঝুপড়ি ছিল জঙ্গলের এক কোণে। মাটির তৈরি, ওপরে পাতার ছাদ ছিল এবং বাইরেই ছিল নানা ওষুধের স্তূপ। তারা শিশুকে ভেতরে নিয়ে গেল, একটি পরিষ্কার বিছানায় শুইয়ে দিল। কোয়েল হঠাৎই মধ্যে এসে শিশুর মাথার পাশে বসল। হাকিম সাহেব হাসল। ঠিক আছে, তোমার নাম হবে গোলনাজ। তুমি আমার ঘরের সুবাস, আমার মেয়েও এবং আমার শাগির্দ। কোয়েল তখন দরজার পাশে বসল। তার চোখ ভেজা হয়ে গেল, যেন সেও সেই নাম হৃদয়ে স্বীকার করেছিল। গোলনাজ এখন হাকিম সাহেবের জীবনের অংশ হয়ে উঠেছে। দিনের শুরু হয় ছোট মাটির পাত্রে গোলাপ পাপড়ি ধোয়া দিয়ে। তারপর সেই জল ছাঁকা করে বোতলে ভর্তি করা হয়। হাকিম সাহেব শেখান, দেখো বেটা, প্রতিটি গাছের দুটি জিনিস থাকে, প্রভাব এবং অন্ধকার। প্রভাব চিনতে পারাটা বুদ্ধিমত্তা, অন্ধকার থেকে বাঁচা। গোলনাজ তার ছোট আঙুল দিয়ে শুকনো পাতাগুলো বাছাই করে, কখনো লতা নেড়ে তার পুষ্পগন্ধ চিনতে চেষ্টা করে। সে শোনে, বুঝে এবং প্রশ্ন করে, যা হাকিম সাহেবকে প্রতিদিন বিস্মিত করে। সময় কেটেছে। গোলনাজ বড় হচ্ছিল। তার চুল লম্বা এবং গাঢ় কালো ছিল, চোখে গভীরতা এবং ভাষায় মাধুর্য। তার পথে জঙ্গলের সরলতা ছিল, কিন্তু চিন্তায় একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি। সে এখন ছোটখাটো ক্ষত নিজেই চিকিৎসা করত। কখনো গাছ থেকে পড়ে যাওয়া শিকারির চিকিৎসা করত, কখনো কোনো পশুর চোখ থেকে কাঁটা তুলে নিত। কোয়েল এখনও তার সঙ্গে থাকত, কিন্তু এখন দায়িত্ব কিছু কম ছিল। গোলনাজ যখন ওষুধের মধ্যে বুইছিল, তখন কোয়েল গাছে বসে তাকে দেখত। কখনো নীরব চুপ তার কাঁধে এসে বসত এবং তার চুল থেকে পাতা তুলে নিত। তাদের সম্পর্ক আরও গভীর হল। জঙ্গলের সেই কাঁচা ঝুপড়িতে মাটির দেয়ালে ২০ বছর পেরিয়ে গেছে। নিম লতা, কাঁটাযুক্ত ঝোপ, সব কিছু সেখানে ছিল। কিন্তু একটি জিনিস পুরোপুরি বদলে গেছে। গোলনাজ আর সেই ছোট মেয়ে নয়, যাকে কোয়েল মাটির মাঝে থেকে উদ্ধার করে তার পাখায় লুকিয়েছিল। এখন সে এক বয়স্ক, সুন্দর, বুদ্ধিমান এবং পারদর্শী নারী হয়েছে, যার চোখে শান্তি এবং আগুন দুটোই ছিল। তার চলনে স্থিরতা ছিল এবং কথায় বুদ্ধিমত্তা। গোলনাজের রং ফর্সা, দুধের মতো পরিষ্কার, লম্বা পলক, সোজা নাক এবং ঠোঁটের ওপর একটি ধীর হাসি। গোলনাজ এখন একজন দক্ষ হাকিম হয়েছে। সে ক্ষত দেখে তার পিছনের কষ্ট চিনে নিত। কেউ তাকে বলতো, হাকিম সাহেবা জঙ্গলের মেয়ে, কিন্তু হাকিম সাহেব সর্বদা একই শব্দে ডেকতেন, গোলনাজ আমার মেয়ে। অনেকবার খান বাহাদুর বাবা নিজেকে অবাক পেত যখন গোলনাজ সেই গাছগুলো চেনে যেগুলো তিনি কেবল বইয়ে পড়েছেন। তার তৈরি ওষুধ জঙ্গলের প্রতিটি স্থানে বিখ্যাত হয়ে উঠেছে। ঝুপড়ি এখনও ঠিক তেমনই ছিল, কিন্তু এখন দূরে থেকে মানুষ ওষুধ নিতে আসত। ২০ বছর পেরিয়ে গেছে, কিন্তু কোয়েল আর গোলনাজের সম্পর্ক যেমন ছিল তেমনই রয়ে গেছে। কোয়েল এখন বুড়ো হয়ে গেছে, তার পাখার রং একটু ফিকে,
ভয়েস কমজোর, আগে থেকে ধীর উড়ান, কিন্তু হৃদয় এখনও নরম, মমতায় ভরা। গোলনাজের জন্য সব সময় প্রস্তুত। গোলনাজের বিছানার পাশে এখনও কোয়েল ঘুমায়। যখন সে ওষুধ তৈরি করত তখন কোয়েল চুপচাপ বসে দেখত। যখন গোলনাজ কোনো শিশুর চিকিৎসা করত তখন কোয়েল পাশে দাঁড়িয়ে তার চোখে দেখে যেন জিজ্ঞেস করত, সব ঠিক আছে তো? এবং যখন গোলনাজ ক্লান্ত হয়ে বসত তখন কোয়েল চুপচাপ তার কাঁধে এসে বসত এবং গোলনাজ তার পাখার ওপর হাত বুলিয়ে দিত। গোলনাজ কখনো কখনো সেই পুরানো নিয়মের গাছের নিচে গিয়ে বসত, যেখানে কখনো তার জীবন শুরু হয়েছিল, এবং কোয়েল তার পাশে বসত। তারা কিছু বলতো না, শুধু বসত। কোয়েলের চোখের আর্দ্রতা সব কিছু বুঝিয়ে দিত। খান বাহাদুর বাবা অনেক বুড়ো হয়ে গেছেন। তার পিঠ হাঁপ ছিল, চোখ ঝাপসা, কিন্তু হৃদয়ে শান্তি ছিল। তিনি প্রতিদিন এক কোণে বসে গোলনাজকে অন্যদের চিকিৎসা করতে দেখতেন। এখন আমি মরলেও দুঃখ নেই, সে শুধু আমার নয়, এই জঙ্গলের মেয়েও। একবার খান বাহাদুর বাবা গোলনাজ আর কোয়েলকে পাশে বসলেন। তার মুখে ক্লান্তি, কণ্ঠে কোমলতা ছিল। বেটা, আমাকে 2-3 দিন বাইরে যেতে হবে। একজন পুরানো রোগী আছে, খুব অসুস্থ, আর দেরি করা সম্ভব নয়। গোলনাজ কিছু বলতেই তিনি হাত ধরে বললেন, আমি জানি তুমি এখন প্রস্তুত। তুমি শুধু আমার মেয়ে নয়, আমার দায়িত্ব। কোয়েল পাশে বসেছিল, চোখ নিচে নামানো, কিন্তু তার সব কম্পন বলছিল যে তিনি উদ্বিগ্ন। খান বাহাদুর বাবা কোয়েলের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে তার মাথায় হালকা হাত বুলিয়ে বললেন, আর তুমি তো তার মা, তার যত্ন নিও, আমি দ্রুত ফিরে আসব। গোলনাজ হাসে ও বাবাকে বিদায় দিল, কিন্তু হৃদয়ে এক অদ্ভুত অস্থিরতা হল। পরের দিনের সকালে গোলনাজ নিজের ছোট ঝোলি প্রস্তুত করল। তার মধ্যে কিছু কাঁচের বোতল, ছোট একটা কুড়াল, কিছু খসড়া কাপড় আর তার নোটবুক, যেখানে সে নতুন ওষুধের নাম ও প্রভাব লিখত। কোয়েল সব সময় তার পেছনে উড়ে চলল। সে জঙ্গলের এমন একটি অংশে যাচ্ছিল যেখানে খুব কম মানুষ যেত। সেখানে মাটিতে নীল নামক একটি ঘাস জন্মে, যা খুব কম মানুষ চিনত। অন্যদিকে একই জঙ্গলের একই অংশে একটি বড় পাথরের ঢিবির নিচে একটি যুবক পড়েছিল। রক্তমাখা মুখ, ছেঁড়া কাপড় আর হাত থেকে রক্ত পড়ছিল। সে সাধারণ লোক ছিল না, শাহজাদা নাজিম, একটি রাজ্যের একমাত্র রাজপুত্র। যুবক, সাহসী এবং স্মার্ট, যাকে তার নিজের লোকেরা বিশ্বাসঘাতকতা করেছে। সে একটি মিশনে জঙ্গলে এসেছে। তার সাথে 2 বিশ্বস্ত লোক ছিল, কিন্তু তারা দুজনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আহত শাহজাদা রক্তে ভেজা করেছিল এবং তার সামনে 2জন ডাকাত দাঁড়িয়েছিল। মুখে নিষ্ঠুরতা, চোখে ঘৃণা এবং হাতে ঝলমল করা তলোয়ার। শাহজাদা তাদের দিকে দেখে শ্বাস আটকে বলল, তোমরা আমায় বিশ্বাসঘাতকতা করেছ, মনে রেখো এর শেষ পরিণাম খুব খারাপ হবে। এক ডাকাত চেপে বলল, তোমার শেষ এখন এই তলোয়ারের সিদ্ধান্তে নির্ধারিত হবে। আরেক ডাকাত বলল, রাজপ্রাসাদ খুব দূরে এবং তোমার অগত্যা জীবনের সময় কম। তারা জোরে হেসে উঠল। সেই হাসির শব্দ গোলনাজের কানে গিয়েছিল। সে তখন একটি গাছের মূলের কাছে বসে ওষুধ তুলছিল, কিন্তু শব্দ শুনে সে উঠে দাঁড়াল। কোয়েল তার কাঁধে এসে বসল। তার চোখ তেজস্বী হল। এগুলো মানুষের আওয়াজ আর হাসি, যারা কষ্টে হাসছে। গোলনাজ ঝোলি নিয়ে শব্দের দিকে এগোল। ধীরে ধীরে ঝোপঝাড়ের পিছন থেকে, দূরে থেকে চুপচাপ এগিয়ে গিয়ে ঝোপের পিছন থেকে নজরদারি করল। তার আত্মা কাঁপতে লাগল। একজন আহত যুবক মাটিতে পড়েছিল আর 2 দানব তার উপরে দাঁড়িয়েছিল। গোলনাজের মাথায় একটাই চিন্তা আসল, আমাদের তাকে বাঁচাতে হবে, কিন্তু কিভাবে? কোয়েল তার পাশে বসেছিল এবং তার চোখেও একই প্রশ্ন ছিল। ঝোপের পিছনে গোপনে গোলনাজের শ্বাস তীব্র হয়ে গিয়েছিল। তার চোখে ভয় ছিল না, কিন্তু চিন্তা খুব দ্রুত চলছে। সে ঝোলি খুলল, একটি ছোট বোতল বের করল, যার মধ্যে বিশেষজ্ঞতার ওষুধ ছিল। এই ওষুধ সাধারণ ছিল না। এটি খেলে বা জখমে লাগালে কয়েক মুহূর্তের মধ্যে মানুষ অসুস্থ হয়ে পড়ে। কোয়েলও পাশে বসেছিল, তার চোখ সতর্ক ও প্রজ্বলিত, যেন সে কোনো সংকেতের অপেক্ষায়। শাহজাদা মাটিকে পড়েছিল, রক্ত ঝরাচ্ছিল, শ্বাসকষ্ট ছিল এবং চোখে ব্যথা ও অহংকার। ডাকাতরা এখনও তার মাথার উপরে দাঁড়িয়েছিল। এক ডাকাত তলোয়ার তুলে বলল, তোমার শেষ সময় এসেছে। আরেক ডাকাত তার চুল ধরে গলা ঘুরিয়ে তার গায়ে আঘাত দেওয়ার চেষ্টা করল। কিন্তু তলোয়ার পড়ার আগেই হামলা শুরু হলো। কোয়েলের প্রথম উড়ান ঝোপ থেকে একটি ঝড়ের মতো বেরিয়ে এলো।
কোয়েল, যেটি শুধু একটা পাখি ছিল, তা এখন মা হয়েছে এবং এখন একজন রক্ষাকারী। সে একবার উড়ে প্রথম ডাকাতের চোখে আঘাত করল। ততক্ষণে ডাকাত চিৎকার দিল, আমার চোখ, এটা কি ছিল? ডাকাতের হাত তলোয়ার সহ নিচে পড়ে গেল। তার চোখ থেকে রক্ত ঝরল এবং সে পিছু হটে গেল। দ্বিতীয় ডাকাত কিছুই বুঝতে পারল না, এটা কি পাখি, কিভাবে? কিন্তু তখন কোয়েল দ্বিতীয়বারের জন্য উড়ে গেল। এবার লক্ষ্য ছিল দ্বিতীয় ডাকাত। তার ঠোঁটে আঘাত করল এবং তার গালে দুটো গাঢ় চিহ্ন দিল। ডাকাত বিভ্রান্ত হল। গোলনাচ ঝোপ থেকে বেরিয়ে নরম পায়ে এগিয়ে গেল। তার হাতে সে সেই বোতল নিয়ে আসলো। ভীষণ বুদ্ধি নিয়ে সে বাক্সের ঢাকনা খুলল এবং দ্বিতীয় ডাকাতের জখমে ওষুধ রগড়ে দিল। ডাকাত গোলনাচকে দেখে বলল, তুমি কে, কি করছো? কিন্তু কথা শেষ হওয়ার আগেই তার হাত কাঁপতে লাগল, চোখ ঘোরা লাগল এবং সে মাটিতে পড়ে গেল। আর এক ডাকাত চোখ পুছাতে লাগল, কিন্তু হতবম্ব হয়ে উঠেছিল। গোলনাচ কাছে গিয়ে একটি বড় কাঠের টুকরা তুলে ধরে তার পা মুড়ে মারিয়ে দিল। ডাকাত চিৎকার করে মাটিতে পড়ে গেল। কোয়েল এখনও উপরে উঠছে, আবার আক্রমণের জন্য প্রস্তুত। এখন যখন দুই ডাকাত পড়ে গেছে, এক অসুস্থ আর এক রক্তাক্ত, গোলনাচ সরাসরি শাহজাদা নাজিমের কাছে গেল। তার হাত কাটা ছিল, মুখ পিলো হয়ে গিয়েছিল, কিন্তু চোখ এখনও খোলা ছিল। তুমি কে? কাপা কণ্ঠে জিজ্ঞাসা করল। গোলনাচ কিছুই বলল না, শুধুমাত্র তার ঝুলি থেকে একটি পরিষ্কার কাপড় বের করে ক্ষত বাঁধতে শুরু করল। পাশে একটি ওষুধ থেকে তৈরি মরহম নিয়ে আস্তে আস্তে মাখালো। শাহজাদা চোখ বন্ধ করে নিল, যেন তার শরীর শান্তি পেল। কোয়েল কাছে এসে শাহজাদার মুখ দেখল এবং হালকা করে পাখা নাড়ল, যেন জিজ্ঞাসা করল, এখন কি ঠিক? শাহজাদা প্রথমবার কোয়েলকে দেখল এবং হতবাক হয়ে বলল, এই পাখি কি তোমার সঙ্গে আছে? গোলনাচ প্রথমবার উত্তর দিল, হ্যাঁ, ও আমার মা। শাহজাদা অবাক হল। গোলনাচ ঝুলি থেকে একটি ওষুধ বের করে শাহজাদাকে দিল। তারপর কোয়েলকে ইশারা করল। কোয়েল তার ঠোঁট দিয়ে ঝুলির এক কোণা টেনে নিয়ে ছোট কাপড় বিছাল। গোলনাচ ও শাহজাদা মিলে তাকে তুলে সাহায্য করল। শাহজাদা নিজের স্বাভাবিক অবস্থায় আসছে, কিন্তু খুব দুর্বল। সে শুধু বলল, তোমরা কে? গোলনাচ নরম কণ্ঠে বলল, এটি আমার মা। এখন তিন ছায়া ধীরে ধীরে জঙ্গলের মধ্যে হাঁটছে। একজন আহত শাহজাদা, এক মেয়ে যার চোখে শান্তি আর বুদ্ধিমত্তা, এবং এক কোয়েল, গাছের ছায়া, জঙ্গলের গভীরতা এবং সতর্ক উড়ানের মাঝে। গোলনাচ দুই হাত দিয়ে শাহজাদা নাজিমকে ধরে রেখেছিল, যার শরীর থেকে এখনও রক্ত ঝরছে। সাথে সাথে কোয়েল উড়ছে, কখনো সামনে কখনো পেছনে এসে মাথা নেড়ে দেখে কেউ কোনো বিপদ আসছে কিনা। গোলনাচ রাস্তা জানত, সে ছিল জঙ্গলের মেয়ে। তার জানা ছিল সময় কম। যদি এখন শুরু না হয়, তখন কিছু ঘণ্টার মধ্যে শাহজাদা শেষ হয়ে যাবে। তার শরীরের ভার তার ওপর আরও পড়ছিল, কিন্তু সে থামল না। রাস্তা দীর্ঘ ছিল, কাঁধ ক্লান্ত, কিন্তু হৃদয় দৃঢ়। প্রতিদিন ৪-৫ ধাপে যখন শাহজাদা পড়ে যাওয়ার মতো হতো, গোলনাচ তাকে ধরে নিত। সে ঝুলি থেকে আরেকটি পাতা বের করল, যার গুণ শাহজাদার ঠোঁটে লাগাল। পাতার দোহায় তিনি কিছুটা আরাম পেল, তার শরীরে শক্তি ফিরল। প্রায় ২ ঘণ্টার অবিরাম পরিশ্রমে তারা পুরানো কাঁচা ঝুপুরির কাছে পৌঁছাল, যেখানে মাটির দেয়াল একই রকম দাঁড়িয়েছিল, ঠিক ২০ বছর আগে গড়ে তোলা হয়েছে। ঝুপুরির ভিতর ঠান্ডা ছিল, মাটির দেয়াল এবং পাতার ছাদের কারণে গরম প্রবাহ কম ছিল। গোলনাচ শাহজাদাকে পরিষ্কার বিছানায় শুইয়ে দিল, যা বিশেষ রোগীদের জন্য রাখা হয়। তার নিচে শুকনো ঘাস বিছানো ছিল, ওপরে মাটি চিকন কিন্তু নরম চাদর বিছানো ছিল। শাহজাদার শ্বাস ভারী ছিল, চোখ বন্ধ, কিন্তু মুখ একজন রাজার মতো ছিল। গোলনাচ তার সমস্ত সরঞ্জাম বের করল, ছোট বোতল, হলুদ কোপড়, নীল পাতার সরস, ওষুধের মাটি ও সুদূর পাতি লাগিয়েছিল এবং চিকিৎসা শুরু করল। কোয়েল আশেপাশে ছিল, বিছানার ধারে গোলনাচের প্রতিটি কাজ দেখতে থাকে। ৩ দিন এমন কেটেছে।
গোলনাজ অন্ধকার কাঁচা মরিচা তৈরি করছিল। তখন ধীর কণ্ঠে বলতে শুরু করল, আমি কোথায় আছি গোলনাজ, চোখ খুল। সে শুধু হাসল। শাহজাদা চোখ খুলল, ছাদের দিকে দেখল, তারপর বাঁ পাশে বসে থাকা কোয়েলকে দেখল, তারপর গোলনাজকে দেখল। সব কিছু থেমে গেল। তুমি আমার জীবন বাঁচিয়েছ। গোলনাজ মাথা নেড়ে বলল, না, এটি ঋণ নয়। তার কণ্ঠে গর্ব নয়, শুধু শান্তি ছিল। শাহজাদা এখন কিছুটা সুস্থ, হাঁটবার যোগ্য নয়, কিন্তু চিন্তা করার যোগ্য। সে 3 দিন গোলনাজকে দেখেছে। তার বুদ্ধিমত্তা শুধুমাত্র চুপচাপ বোঝা। সে কোয়েলকে দেখে চমকে উঠল। এটি তোমার পোষা পাখি? জিজ্ঞেস করল। গোলনাজ হাসল, না, সে আমার মা। শাহজাদা কিছুই বলল না, শুধু চুপচাপ তাকিয়েছিল। 3য় দিনের দুপুরে যখন তার প্রাসাদের সৈনিকজন তাকে খুঁজতে করতে করতে জঙ্গলের ওই অংশে এলো, সে এখন ওঠার যথেষ্ট সুস্থ ছিল। গোলনাজ তাকে মেয়াদি ওষুধ দিল, যা তাকে পুরো 1 সপ্তাহ ব্যবহার করতে হবে। শাহজাদা বিদায় নিয়ে গোলনাজকে দেখে বলল, আমি তোমার ঋণ কিভাবে দিয়ে পারব? গোলনাজ নরম কণ্ঠে বলল, এটি কোনো ঋণ নয়। প্রাসাদের সকাল সবসময় আলো, চাঞ্চল্য এবং শেহনাইয়ের ধ্বনিতে শুরু হতো। তবে সেই সকালে দৃশ্য ভিন্ন ছিল। প্রাসাদের প্রতিটি কোণে উদ্বেগের ছড়িয়ে পড়েছিল। শাহজাদা নাজিম 6 দিন ধরে অনুপস্থিত। কোনো বার্তা নেই। সঙ্গে যাওয়া 2 সৈনিকেরও কোনো খোঁজ নেই। বাদশাহ সালামত, যাদের নাম দূরে দূরে বিখ্যাত ছিল, এখন চিন্তিত। তার চোখে বাবার আগ্রহ ছিল। দরজায় একজন সৈনিক এসে বলল, বাদশাহ সালামত, শাহজাদা ফিরে এসেছে। কিন্তু যখন শাহজাদা দরবারে প্রবেশ করল, তার শরীরে কাটা কাটা পোশাক, মাথায় পট্টি এবং মুখ অসুস্থ। সবাই বিস্মিত হয়ে প্রশ্ন করতে শুরু করল। বাদশাহ উঠে এসে তার পুত্রকে দেখল, তোমার অবস্থা কি হয়েছে? 6 দিন কোথায় ছিলে? আর যে 2 সৈনিক তোমার সঙ্গে গিয়েছিল, তাদের কি হয়েছে? শাহজাদা নাজিম গভীর শ্বাস নিয়ে বলল, বাবা, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে। যেদিন আমরা জঙ্গলে প্রবেশ করলাম, দুপুরের দিকে আমি অসুস্থ হয়ে পড়লাম। আমি বলেছিলাম, কাফেলা এখানেই থামাও। কিন্তু 2 সৈনিক, যারা আমার ছোটবেলা থেকে সঙ্গী ছিল, তারা বলল, শাহজাদা, আপনি বিশ্রাম নিন, আমরা চারপাশ দেখছি। আমি একটা গাছের শিকড়ে বসে গিয়েছিলাম। চোখ বন্ধ করলাম। তখন গলার পেছনে আঘাত পেলাম। চোখ খুলতেই দেখলাম তারা আমার তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন এবং বলছেন, এখন আমাদের পালা। তারা আমার ওপর গদ্দারি করছে। গুড়গুড়ানি শুরু হলো। শাহজাদা বলল, তাদের উদ্দেশ্য শুধু বিশ্বাসঘাতকতা নয়, আমার নাম, সম্মান এবং জীবনের তাদের কোনো ষড়যন্ত্রের অংশ ছিল। হয়তো কেউ তাদের এটি জন্য ক্রয় করেছে। তারা আমাকে আহত করে জঙ্গলে নিয়ে গিয়ে মারতে চেয়েছিল। বাদশার মুখ লাল হয়ে গেল, কিন্তু সে থেমে থাকল না। আমি অসুস্থ ছিলাম, অসচেতন অবস্থায় পড়েছিলাম। তখন একটি খবর এলো। একটি পাখি, একটি কোয়েল আমার ওপর পাশাপাশি উড়ে বেড়াচ্ছিল, এবং তারপর একটি মেয়ে, যে খান বাহাদুর বাবার মেয়ে, সে আমার পট্টির ওষুধ লাগিয়ে আমাকে চিকিৎসা দিয়েছে। 3 দিন আমাকে নিজের ঝুপড়িতে রাখল, খাওয়ালো, ওষুধ দিল, এবং যখন আমি সুস্থ হলাম, তখন আমাকে কোনো প্রশ্ন ছাড়াই চলে যেতে দিল। বাদশাহ সালামত উঠে বললেন, কণ্ঠে মধুর স্বরে, সেই মেয়েটির নাম কি? শাহজাদা বলল, গোলনাজ। বাদশার মুখ হঠাৎ স্নিগ্ধ হল। তার চোখে অদ্ভুত বিস্ময়ের রেখা ফুটা উঠল। তুমি কি হকিম খান বাহাদুরের মেয়ে? শাহজাদা অবাক, আপনি তাদের চেনেন? বাদশাহ হাসল, একটি পুরানো স্মৃতি আমার মনে জেগে উঠল। সে আমার ছোটবেলার বন্ধু। তার মতো হকিম আমি কখনো দেখিনি। তিনি জঙ্গলের কদর জানতেন যেন নিজের ঘর। তিনি রাজ্যে আমার প্রাণ বাঁচিয়েছিলেন এবং তারপর চলে গিয়েছিলেন। মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি। যদি তার মেয়ে গোলনাজ হয় এবং যদি তিনি আমার পুত্রকে বাঁচিয়েছেন, এটা ঋণ নয়, সম্পর্ক। বাদশাহ হাত উঠিয়ে বললেন এবং প্রাসাদের মধ্যে নীরবতা নেমে এলো। দ্রুত গোলনাজকে খুঁজে বের করো, কিন্তু কোনো অবমাননা বা চাপের সাথে নয়, সম্মান, শিষ্টাচার এবং সম্মানের সঙ্গে। আমার পুত্রের জীবন বাঁচানোর মেয়ে আমাদের অতিথি এবং আমার বন্ধুর। শাহজাদা এখনও চুপচাপ ছিল। প্রাসাদে 3 দিন কেটেছে। বাদশার আদেশ ছিল গোলনাজকে সম্মানের সঙ্গে প্রাসাদে আনা হবে। কিন্তু শাহজাদা নাজিমের হৃদয় সেই আদেশের থেকে অনেক বেশি ব্যথিত।
সে জানত গোলনাজকে শুধু ডেকে আনা যায় না, তাকে বুঝে নিয়ে আসতে হয়। সে বিশ্বাস করত যে মেয়ে জঙ্গলকে নিজের ঘর হিসাবে করেছে, সে প্রাসাদের ঝলমলে আলো থেকে দূরে থাকতে চাইবে। তাই সে নিজেই বেরিয়ে পড়ল, কাঁধে একটি সাধারণ চাদর, 2 বিশ্বস্ত সৈনিক এবং হৃদয়ে প্রশ্ন, যদি সে না আসে তাহলে আমি ফিরে যাব কি? পুরানো পরিচিত ঝুপড়ি ঝলকালো, তার গতি ধীর হল। গাছের ছায়ায় গোলনাজ একটি সাধারণ পোশাক পরা একটি তামার পাত্রে ওষুধ পিষছিল। তার পাশ থেকে কোয়েল গলা নাড়া দিয়ে কিছু না বললেও অনুভব করালো। শাহজাদা কিছুক্ষণ দূরে দাঁড়ালো, তারপর নীরবে ঝুপড়ির কাছে এসে কোমল কণ্ঠে বলল, তুমি তোই গোলনাজ, খান বাহাদুর হাকিমের মেয়ে? গোলনাজ মাথা তুলে শাহজাদার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চমকে গেল। কোয়েলও সর্তক হয়ে গেল। গোলনাজ বলল, হ্যাঁ আমি সে। গোলনাজ, শাহজাদা এক ধাপ এগিয়ে এলো, তার মুখখানা ভালো করে দেখল এবং তারপর জিজ্ঞাসা করল, কিন্তু আমাকে বলা হয়েছিল খান বাহাদুরের কোনো সন্তান নেই, না ছেলে না মেয়ে, তুমি কিভাবে তার মেয়ে? গোলনাজ কিছুক্ষণ চুপ ছিল, তার চোখে যেন পুরানো একটি কোণ খুলে গেল, যেটি সে নিজেও ভালো করে বুঝেনি। যখন বাবা আমাকে শহরে এনেছিলেন তখন আমি মাত্র 4 বছরের ছিলাম। শুধু মনে আছে তিনি আমাকে সঙ্গে নিয়ে এসেছিলেন এবং তখন থেকে আমি তাকে সব কিছু মনে করেছি। আমাকে কখনো জানতে হয়নি যে আমি তার মেয়ে কিনা, কারণ তার ভালোবাসা কখনো অসম্পূর্ণ ছিল না। তার কণ্ঠ ভারী হয়ে এলো। শাহজাদার মুখে সম্মান দেখা গেল, বিস্ময় নয়। তখন পিছন থেকে শব্দ এলো, গোলনাজ, গোলনাজ। ঘাসফুল থেকে খান বাহাদুর বেরিয়ে এলেন, কোমর ঝুঁকে, মুখে শান্তি আর চোখে ভালোবাসা। গোলনাজ কাঁদতে লাগল, দৌড়ে এসে বাবার কাছে গেল। বাবা, আপনি কখন এসেছিলেন? তোমাকে যদি জানতাম। বাবা তার মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি কাঁদো কেন? আমি তোমাকে কাঁদতে দেব না, অনেক বছরেও দেব না। শাহজাদা একটু দূরে দাঁড়িয়ে সব দেখছিল। কোয়েল এখন গোলনাজের কাঁধে উঠেছে এবং তার ঘাড়ে লিপটা। শাহজাদা এগিয়ে এসে খান বাহাদুর বলল, আপনি শুধু জঙ্গলের গাছপালা জানতে জানেননি, মানুষেরও চিকিৎসা করার ক্ষমতা রাখেন। আমি বাদশাহর পুত্র হলেও আজ আপনাকে ধন্যবাদ দিতে এসেছি। আপনার মেয়ে আমার জীবন বাঁচিয়েছে। শাহজাদা গোলনাজ, হাকিম সাহেব এবং কোয়েলের দিকে তাকালো এবং বলল, আমি আদেশ দিই না, অনুরোধ জানাই, আমার সঙ্গে প্রাসাদে চলুন। বাদশাহ সালামত নিজেই আপনাকে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে ডেকেছে। গোলনাজ এক নজর কোয়েলের দিকে দিল। সে হালকা হাসল, যদি আমার মা সঙ্গে চলে তাহলে আমি যাব। কোয়েল পাখা ছড়িয়ে একবার ঝাঁপ দিল, যেন অনুমতি দিল। প্রাসাদের সেই সন্ধ্যা সব আগের সন্ধ্যার থেকে ভিন্ন ছিল। গোলনাজ, হাকিম খান বাহাদুর আর কোয়েল যখন প্রাসাদের সিঁড়ি উঠল, তখন মনে হচ্ছিল একজন রাজকন্যা রাজপ্রাসাদে প্রবেশ করছে। চারপাশ নীরব ছিল, মাটিতে সাদা ফুল বিছানো, ওপরের দিকে ঝুলছে জরি পার। বড় বড় দাওয়ানে বাদশাহ সালামত তার মখমলের সিংহাসনে নরম হাসি মুখে অপেক্ষা করছেন। হাকিম সাহেব যখন প্রবেশ করলেন, বাদশাহ উঠে এসে তাদের জড়িয়ে ধরলেন। খান বাহাদুর, তুমি আমাকে নিঃসঙ্গ করে গিয়েছিলে, কিন্তু আজ বুঝিয়ে দিয়েছ যে বন্ধুত্ব সময়ের নয়, হৃদয়ের।